আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরু করছি প্রিয় প্রণয়নী পর্ব ৩। মে মাস চলছে। মে মাসের দুপুরবেলায় কাঠফাটা রোদে শরীর পুড়ে যাওয়ার উৎপাত। ১২ বছর পর বাড়ির বড় ছেলে ও তার সন্তান ফিরে আসছে। আরে আসছে কি, এসে গেছে। বাড়ির নিচতলা থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। বিরক্তিতে নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে আসলো, বাল এসেছে। এভাবে কান্না করার কি আছে ভাই? এদের এই এক সমস্যা, যদি কোনো ব্যক্তি বিদেশে যায় কাঁদে, আবার আসলেও কাঁদে। কি ভাই, এদেরকেও থামাও। আমার মাথা ব্যথা করছে। বিরক্তিতে চবর্ণীয় শব্দ উচ্চারণ করল নুসরাত। ইসরাত ইন্ট্রোভার্ট ধরনের হওয়ায় নিজের মনের কথাগুলো কারোর সাথে প্রপারলি শেয়ার করতে পারে না। অনেকক্ষণ ধরে গা গিউ করছিল কিছু বলার জন্য, কিন্তু জড়তার জন্য বলতে পারছিল না। কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি মুচড়ামুচড়ি করছিস। আসলে আসলে নকলে তোকে বলতে বলেছি। কি বলবি সেটা বল। নিচে যাবি না বড় আব্বু আর ফুপির সাথে দেখা করতে? অনেকক্ষণ হলো তো এসেছে। নুসরাত চোখ রাঙালো। ইসরাত করুণ মুখ করে তাকে তাকালো। নুসরাতকে জিজ্ঞেস করলো, আমি তোর বড় না? তুই আমার বড়। তুই বড়? তুই কি জানিস না এটা? আজব প্রশ্ন করিস, ভুলে গেছিস নাকি? তাহলে আমাকে চোখ রাঙাস কেন? আচ্ছা শোন, একটা কথা বলি। কি? তুই এদের থেকে দূরে থাকবি। এরা এক একটা বিষাক্ত সাপ। সুযোগ পেলে ছবল দিতে দেরি করবে না, বিশেষ করে বড় ফুপির থেকে। ইসরাত কিছু বলতে নিলে নুসরাত বলল, আগে শেষ করতে দে, তারপর তোর বক্তব্য দিবি। ইসরাত মাথা নাড়ালো। আর বিলেত ফেরত ওই কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি। আর বড় আব্বুর থেকেও। ওই বেটার সাথে কথা বলবি না। এত বছর খোঁজ নিল না, এখন আসছে ভালোবাসা দেখাতে। দেখবি এখন ভালোবাসা উতলে পড়বে। এদের আশেপাশে যেতে তোকে যেন না দেখি। দূরে থাকবি। বড় আব্বুকে আমার মোটেও পছন্দ না। ওরা আবার কি করেছে? তুই বুঝবি না। ওদের আশেপাশে যাবি না। তুই এত সুন্দরী, তোর নজর লেগে যাবে। যা, কি বলিস? হাত দিয়ে হালকা থাপ্পড় মেরে বলল ইসরাত। এসিটা অন কর। না। তাহলে ফ্যানটা চালা। না, বিল উঠে যাবে। তুই তো আর বিল দিবি না, আব্বু দিবে। আহা, বুঝিস না কেন? সঞ্চয় করছে এখন থেকে ভবিষ্যতের জন্য। তুই এত অলস কেন? বলে দে এখান থেকে উঠতে পারবি না। আর আব্বুর টাকা সঞ্চয় করে কি হবে? আমরা ছাড়া কে খাবে? জানিস তাহলে বলিস কেন কাজের জন্য? আব্বার টাকা আমি খাবো হয়েছে, এখন চোপ। অন্যদিকে সকলের সাথে কুশল বিনিময়ের শেষে নিজেদের মধ্যে কথা বলছিল সৈয়দ বাড়ির লোকেরা। হেলাল সাহেব অনিকা আর আরিশাকে ডেকে নিজের পাশে বসালেন। হালকা হেসে বললেন, মায়েরা আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় আব্বু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কত দূর? আমি এবারে এসএসসি দিয়েছি আর আরিশা এসএসসি ক্যান্ডিডেট। ভালো, ভালো করে পড়াশোনা করো। রেজাল্ট ভালো হলে তোমাকে উপহার দেওয়া হবে। সেটা বুঝলাম, কিন্তু ফ্রান্স থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসেননি? হেলাল সাহেব অধর মেলে হাসলেন। এনেছি মা, এনেছি। তোমাদের জন্য না এনে আমি থাকতে পারি? খুশিতে হৈ হৈ করে উঠল আনিকা আর আরিশা। ইসরাত নুসরাত কোথায়? আসছি পর্যন্ত দেখতে পেলাম না তো। আনিকা বলল, আপুরা রুমে বড় আব্বু। ও। কথা সমাপ্তি ঘটল গম্ভীর রাশভারী গলার আওয়াজে। আব্বু, আমার রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। এই জায়েনকে কেউ তার রুম দেখিয়ে দাও। হ্যাঁ বাবা, চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে তোমার রুমে। লুৎফা বেগম ছুটে এসে বললেন। দোতলার ডান পাশের প্রথম বেডরুম পাড়ি দেওয়ার সময় রিনে মেয়েলি গলা শোনা গেল। নিচে যাবি না বড় আব্বু আর ফুপির সাথে দেখা করতে? ফর্মাল শার্ট ও প্যান্ট পরিহিত সুঠামদেহের এক পুরুষ উঠে দাঁড়ালো। শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনারা কথা বলুন, আমি রুমে যাচ্ছি। আরিশা, প্লিজ আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। জি ভাইয়া, চলুন। দোতলা গিয়ে শুনতে পেল আর্শ কর্কশ গলায় কেউ কাউকে শাসাচ্ছে। বিলেত ফেরত কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি।
আরিশা বলল, নিজের রুমের দিকে হাঁটতে বলল আরশকে। আরিশা, জি ভাইয়া। ওই রুমে কে থাকে? জি, বড় আপু আর মেজ আপু। একটু আগে কার গলার স্বর শোনা গিয়েছিল? মেজ আপুর ভাইয়া। ও, ওকে বলে দিবে আস্তে আস্তে কথা বলতে। মেয়েরা এত জোরে কথা বলে না। আমার পছন্দ না মেয়েদের গলায় আওয়াজ নিজ রুম বাহিরে যাওয়া। জি ভাইয়া, এবার তুমি যাও। আরিশা বের হয়ে গেল, আরশের রুমের দরজা লাগিয়ে দিল। বন্ধু বন্ধ করে রাখা শ্বাস নিল। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। দুপুর ৩টা। রুমের দরজা নক পড়ল। ইসরাত দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল অপরিচিত ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে। কে আপনি? ইসরাতের কাছে মুখের ডিজাইনটা চেনা পরিচিত মনে হলো। আরে, আমাকে চিনতে পারছো না? আমি জায়ান, তোমাদের কাজিন। চঞ্চল চিত্রে বলে উঠল শ্বেতবর্ণের ছেলেটা। ওহ, জায়ান ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইয়া, ভালো। তোমার নামটা জানতে পারি? আসলে চিনতে পারছি না, অনেকদিন পর। না হয় কয়েক বছর পর দেখা। আমি ইসরাত। ভাইয়া আসুন, ভিতরে আসুন। জায়ান রুমের ভিতর প্রবেশ করে দেখলো বেশ পরিপাটি করে রাখা। বিছানায় বসতে গিয়ে চোখ পড়ল মেঝেতে সেখান থেকে চুলধারা আবদ্ধ একটা মাথা বের হয়ে আসলো। মুখ থেকে চুল সরাতে সরাতে বলল, কোন বাল এসেছে এই অসময়ে আমাদের রুমে? নুসরাত গালাগাল করতে না করেছিল। করেছি। তারপরও তুই গালাগাল করছিস? মানুষ চোখে লাগে না তোর? কোথায় মানুষ? চারদিকে চোখ ঘুরিয়ে বলল। জায়ানকে হঠাৎ খেয়াল করলো নুসরাত। জায়ানের ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে বলল, এ আবার কে? ও জায়ান ভাইয়া, আমাদের কাজিন। জায়ান এবার এ আবার কে? কখনো তো নাম শুনিনি। আচ্ছা যাই হোক, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, কষ্ট করে আর বলতে হবে না। ভালো আছেন বলে এখানে আসতে পেরেছেন। তুমি তো দেখি আমার তুলনায় বেশি কথা বলো। এতদিন জানতাম তুমি শুধু আমি বেশি কথা বলি, এখন দেখি তুমিও। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। কি? নাক মুখ কুঁচকে জায়ান বলল, বলছি এবার নিজের রুমে যান। আর কতক্ষণ আমাদের রুমে থাকবেন? জায়ান তাকিয়ে থাকলো শ্যাম বর্ণের মেয়েটির দিকে। নুসরাত, এটা কি ধরনের অসভ্যতামি? আচ্ছা তাহলে আসি ইসরাত। নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ আসুন। জায়ান চলে গেল। এর মধ্যে নাজমিন এসে বলে গেলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। নুসরাত এমনভাবে বসে থাকলো যেন আজ বোম মারলেও এখান থেকে উঠবে না। আরও 10 মিনিট পর নিচ থেকে আবার ডাকলেন খাওয়ার জন্য। ইসরাত টেনে নিয়ে নিতেই নুসরাত বলল, আরে বোন দাঁড়া, ওড়না তো নিতে দে। রুমের ভেতর এসে ওড়না ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিচে নামলো। আসসালামু আলাইকুম বড় আব্বু, বড় আম্মু, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। ইসরাতের পেছন থেকে নুসরাত বের হয়ে আসলো। সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। হেলাল সালামের উত্তর দিয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। মেহরুন্নেছার দিকে তাকিয়ে বললেন, ইসরাত কোনটা আর নুসরাত কোনটা? অনেক বছর পর দেখা, আর ভিডিও কল দিলে তো ওরা কখনো কথাই বলতো না। তুই কোন তুই কোনটা বড়? নুসরাতের দিকে আঙ্গুল ধারা ইশারা করে বললেন, ওইটা নাছিরের বড় মেয়ে। আর ইসরাতের দিকে ইশারা করে বললেন, ও ছোট মেয়ে। দূর, ওইটা ছোট মাইয়া। আর ওই ইসরাতকে দেখিয়ে বললেন, ওইটা বড় মাইয়া। নুসরাতকে দেখে মনে করেছিলাম ও ইসরাত। ইসরাতের তুলনায় তো লম্বা, তাই আর কি। জায়ান আর আরশের সাথে দেখা করেছ? জি না। মেহেরুন্নেছা বললেন, সবে দেখে ভাইবা লয় বড় ডারে ছোট আর ছোট ডারে বড়। নাজমিন খাবার দিতে এসে দেখলেন নুসরাত বেগি জিন্স আর ক্রপ টপস, চুলগুলো কোনোভাবে খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এসেছে। দেখে মনে হচ্ছে 6-7 মাস ধরে খাবার পায়নি। তোর পিঠে অনেক মার পড়বে নুসরাত। এসব কি পরেছিস? তুই গোসলও করিসনি? ফকিন্নির মতো চেহারা নিয়ে মানুষের সামনে আসলি কিভাবে?
তোর যদি এই বেটা ছেলে মার্কা কাপড় আমি না জ্বালাই তাহলে আমার নাম বদলে দিস। নাজনীন বেগম চিবিয়ে চিবিয়ে নুসরাতের কানে কানে বলে চলে গেলেন। সাথে ইসরাতকেও চোখ দেখাতে ভুললেন না। এর মানে তোরও হচ্ছে। ভাইয়ারা কোথায়? ইসরাত জিজ্ঞেস করলো। ওরা একটু একটু খেয়ে রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য। ও, নুসরাতকে দেখিয়ে বললেন লিপি বেগম। ও মনে হয় কম কথা বলে। হ বৌমা হ, ও কম কথাই বলে। দেখালো কেমনে চুপ মাইরা আছে বেটা ছেলে। আচ্ছা আমি আসছি, আমার কিছু কাজ আছে, আপনারা ইসরাতের সাথে কথা বলেন। শার্টের বোতাম লাগিয়ে নিচের দিকে নামছিল আরশ আর উপরের দিকে উঠছিল নুসরাত। চুলের খোপা খুলে যাওয়ার জন্য চুল বান করছিল। মাসিরিতে আরশের বাহুর সাথে হালকা সংঘর্ষ হয় নুসরাতের। নুসরাত সেদিকে ভ্রুক্ষেপ না করে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে চলে যায়। আরশ পিছন ফিরে তাকালো কার সাথে সংঘর্ষ লেগেছে দেখার জন্য। লম্বা ফিনফিনে শরীরে একটা মেয়ে অতি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ধাক্কা লাগাটা মনে হচ্ছে তার কাছে স্বাভাবিক বিষয়। একবার সরি বলার প্রয়োজন বোধ মনে করল না। বেয়াদব মেয়ে। বিড়বিড় করতে করতে নিচে নেমে গেল আরশ। নিচে নেমে ইসরাতের সাথে দেখা করল। কুশল বিনিময় শেষে বলল, মাম্মা আমি মাহাদির সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে লেট হবে। বাই মাম্মা, বাই পাপা। বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কি গো শালিগণ, কোথায় ছিলে এতক্ষণ? রুমে ছিলাম দুলাভাই, আপনারা এখন এলেন? ও তো সবার সাথে। ইসরাত তো নিচে ছিল বলেনি তোমায়? হ্যাঁ হ্যাঁ বলেছিল, ভুলে গিয়েছিলাম। চলুন দুলাভাই, বাহির থেকে হেঁটে আসি। চলো শালিগণ। বাগানে গিয়ে সাজিদা আর মমর সাথে দেখা হলো। মমর খেলা করছিল শুভ্রের সাথে। সাজিদা তাদের পাশে মোবাইল স্ক্রল করছিল। সাজিদা ও মমর সাথে কুশল বিনিময় করার পর দু বোন শুভ্রের সাথে খেলা করতে লাগলো। মে মাসে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় বোঝা মুশকিল। আর এটা সিলেট অঞ্চল হওয়ায় বৃষ্টি পুরো বছরই হয়। এতক্ষণ রোদের জন্য শরীর পড়ে যাচ্ছিল, আর এখন আকাশ মেঘলা হয়ে গেছে। কি রে মামা, দেখা হয়েছে বিদেশিদের সাথে? তুই দেখা করেছিস? না, এখনো করিনি। রাতে এমনিতেই দেখা হবে। জানিস, জায়েন ভাইয়া আর জায়েন ভাইয়া দেখতে একই রকম। এই গাধি, ওরা যমজ, এর জন্য এরকম দেখতে। মাথায় হাত বুলিয়ে মোমো বলল, উফ, মারস কেন? বলদের মতো কথা বললে মার খাবি। গরমের দিনে এসব কি হয়? সকালে রোদ, বিকেলে বৃষ্টি, বিরক্তিকর। সহিত কথা বলল সাজিদা। এর মধ্যে জোরালো বাতাস শুরু হলো। বাতাসের সাথে কিছুটা বৃষ্টির ফোঁটাও পড়ছে। সাজিদা ওর ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মমো আর শুভ্র কথা বলতে বলতে ভিতরে চলে গেল। ইসরাত, আমার জুতাগুলো নিয়ে বাসায় ভিতরে যা। আমি বাড়ির পিছনের দিকে যাচ্ছি। এখন আমার কোথায় যাচ্ছিস তুই? আসছি বাগানে, একটু কাজ আছে বলে চলে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ইসরাত দৌড়ে বাড়ির ভেতর যেতে গিয়ে থেমে গেল, কারণ পিছন থেকে কেউ তার হাত চেপে ধরেছে। ধীরে ধীরে পিছনের ফিরে তাকিয়ে দেখল একটা ছেলে তার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। ভুরু কুঁচকে তাকালো ইসরাত। কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় গমগমে পুরুষশালী গলায় স্বরে পুরুষটি জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভিজছো কেন? পুরুষ কণ্ঠটি কানের বজ্রপাত করল। ইসরাত নিজের হাত ছাড়িয়ে আনলো লোকটার কাছ থেকে। চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপ টপ পানিতে ভিজে যেতে থাকলো ইসরাত ও পুরুষটি। পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোলগাল বিশিষ্ট মেয়েটির দিকে। একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে? নিজ মনে ভাবল। অপেক্ষার অবসান ঘটে উত্তর আসলো মেয়েটির কাছ থেকে, আমি বৃষ্টিতে ভিজছি না ভাইয়া।
ছোট্ট উত্তর করে বাড়ির ভিতরে প্রবেশ করলো। পুরুষটি ভুরু কুঁচকে তাকিয়ে রইল ইসরাতের যাওয়ার দিকে। তাকে কি মেয়েটা চিনতে পারেনি? হয়তোবা। অনেক বছর পর দেখা হওয়ার জন্য। রাতের খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবারে খেতে বসলেন সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা। দ্বিতীয়বারে বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া দাওয়া শেষে পুরুষেরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে চলে গেলেন। রাত 2টা বাজে। টার্কিশ সিরিজ দেখছিল নুসরাত। লাস্ট পর্ব দেখা শেষে বিছানা থেকে উঠে বসল। শরীর মেজমেজ করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরের আলসি কমালো। পাশে তাকিয়ে দেখলো ইসরাত পাকিস্তানি ড্রামা দেখছে। ঘুমাবি না? ঘুমাবো একটু পর, এটা শেষ করে। নুসরাত ইসরাতকে ছেড়ে দিল ওর মতো। রুমের দরজা খুলে বের হলো। পুরো বাড়ি অন্ধকার দেখলো। হাত দিয়ে হাতড়ে হাতড়ে সিঁড়ির দিকে গেল। অন্ধকারে নুসরাত দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো। পিছন পিছন থেকে হাঁটার শব্দ শোনা হালকা গা ঘুরিয়ে পিছনে তাকালেন নুসরাত। অন্ধকারে পরিষ্কার মুখ দেখা না গেলে শরীরের গঠনে মনে হলো কোনো পুরুষ। হাঁটা থামালো। পুরুষটাকে জায়ান মনে করে ডাকলো, জায়ান ভাইয়া। অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে আসলো না। উত্তর আসতে না দেখে নুসরাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নিতেই পুরুষালী হাত কোমর পেঁচিয়ে ধরল। এমন সময় মেহেরুন্নেছা নিজের রুম থেকে বের হলেন। মেহেরুন্নেছার রুমের আলো এসে নুসরাতের চোখের ওপর পড়ল। হাত ধারা নিজের মুখ ঢাকা দিল। নুসরাত আলোর হাত থেকে বাঁচার জন্য ততক্ষণে পুরুষালী হাত বাড়িয়ে চলে এসেছে সে। কিরে, দুটো কি পীড়িত করতেছস? আকস্মিক এই প্রশ্নের নুসরাত ভয় পেয়ে গেল। মেহেরুন্নেছার আগোচরে বুকে ফু দিয়ে চোখ নাক বিকৃত করে নুসরাত বলল, ইয়া দাদা, এসব কি বলো? তাহলে এইটা এখানে কি করস? তাইলে দুইটা এখানে কি করস? তোমাকে এক্সকিউজ দিতে আমি বাধ্য নই। মেহেরুন্নেছার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল। মেহেরুন্নেছাও কম যান না। তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। থাপ্পড় খেয়ে পিছনে ফিরে তাকালো না। মেহেরুন্নেছাকে রাঙানোর জন্য হেসে উঠল নুসরাত। দাদা, তোমার হাতের জোর কমে গিয়েছে, একটুও ব্যথা লাগেনি। বুড়ি হয়ে গিয়েছ বোঝাই যাচ্ছে। হাঁটার তালে খোপা করা চুলগুলো পিঠে উপর ছড়িয়ে পড়ল। আরশ তাকিয়ে তাকলো ফিনফিনে শরীরের মেয়েটা যাওয়ার দিকে। দুজনের কথোপকথনের পিছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে চুপচাপ। এই ঝগড়ুটে মেয়ের মুখ দেখার ইচ্ছে জাগলো। ইচ্ছে খেয়ে ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেল। মেহেরুন্নেছা কখন থেকে আরশের পিছনে পড়ে আছেন নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কি হচ্ছিল জানার জন্য। আরশ কফি বানাতে বানাতে বলল, কিছু চলছিল না? আমি জানি তগমধ্যে কিছু চলিতেছে। দাদি, কোনো কিছুই চলছে না। তুমি আজব কথা বলছো। ওই মেয়ের মুখ পর্যন্ত আমি এখনো দেখিনি। আর তুমি কিনা কি ভেবে বসে আছো? তোমার চিন্তাভাবনা ঘড়ির কাঁটার তুলনায় আরো দ্রুত চলে। একটু আগে দেখলাম তোরা দুইটা জড়াজড়ি করতেছিস, এখন আমারে বুড়ি পাইয়া বোকা বানাইবার চাও? তুমি কি নাটক দেখাইর আরশ? আর মুখ দেখুনি এইটা আমারে বিশ্বাস করবার কও? হুঁ, আমি সবই বুঝি। আজগুবি কথাবার্তা বলো। কি বুঝো তুমি? যাও ঘুমাতে যাও। ঘুমের চোখে কি দেখেছ? আর নাটক কি দেখাবো? আজব কথা বলো দাদি। মেহেরুন্নেছাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আরশ ওনার রুমে ঢুকিয়ে দিল। আরশ, আমি সব দেইখা লইছি। কাইল সকালে সবাইরে কইয়া দিমু। তুই আর নুসরাত ইন্টু পিন্টু করতেছিলি? মেহেরুন্নেছার কথায় মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল আরশ।
আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, গতকাল সকালে যা করার করো, যা বলার বলো, এখন ঘুমাও তো দাদি। রুদ্র